আমার পায়ে পায়ে মন বাজে না, বাজে না আমার সারাপে। ছোটবেলায় আর 10 জনের মতোই স্বপ্ন ছিল একদিন ডাক্তার হবেন, কিন্তু কিশোরবেলা থেকেই তার বিচরণ সাহিত্য ও সাংস্কৃতিক জগতের আলোকিত মানুষদের সঙ্গে। তাদের সঙ্গে পথ চলতে গিয়েই একটা সময় সঙ্গীতের প্রতি তৈরি হয় তার ভক্তি আর ভালোবাসা। পাশাপাশি থিয়েটার আর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। তার ধ্যান জ্ঞান হয়ে ওঠে গান আর গান। হাসো না হাসো না সে হাসি মধুমে, তুমি আর মিশে তুমি আর তুমি আর তুমি আর মিশে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর মিশে তুমি। কিন্তু মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটি সেদিন অর্থের অভাবে ভালো একটা গিটার কিনতে পারেনি। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কেনা অতি সাধারণ একটা গিটারই হয়ে উঠেছিল তার নিত্য সঙ্গী। গিটার বাজিয়ে গান গেয়ে পাড়া মহল্লা মাতিয়ে রাখতেন সেই বয়সেই। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। নাম তার মেঘন, খন্দকার মোহাম্মদ ফিলকুল আহমেদ মেঘন। আর যিনি দেশের সঙ্গীতাঙ্গনে সর্বজনপ্রিয় ইউকেলেলের মেঘন ভাই। সেদিন যার হাতে একটা ভালো গিটার ছিল না, আজ তার ঘর ভর্তি শুধু গিটারই নয়, সব ধরনের বাদ্যযন্ত্রের বিপুল সংগ্রহ। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু সঙ্গীতের প্রতি তার উদ্যম আর প্রজ্ঞায় গড়ে তুলেছেন ইউকেলেলে সেন্টার বাংলাদেশ, যা এখন দেশের তরুণ সঙ্গীত প্রেমীদের কাছে আস্থার স্বপ্নযাত্রী। হাসো না হাসো না হাসো না সে হাসি মধুমে, তুমি আর মিশে তুমি। জীবনের গল্প যেমন হয় গল্পের মতন, মেঘনের জীবনটাও তাই। চলার পথে হানা দেওয়া মেঘগুলো সরিয়ে আজকের মেঘন হয়ে ওঠার গল্প এবারের সারা বাংলা কথোপকথনে। তুমি আর মিশে তুমি। আমার জন্ম এবং বেড়ে ওঠা রংপুরেই। আমি রংপুরের মুন্সিপাড়ায় বেড়ে উঠেছি, একটা মফস্বল শহর বলতে যা বোঝায় সেখানে। তো আমি স্কুলে পড়াকালীন সময় আমার একটা নেশা ছিল বই পড়ার। তো আমি প্রচুর পরিমাণে গল্পের বই পড়তাম। তো সেই সুবাদে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে জড়িত হলাম, এবং তারপর থেকে বিভিন্ন সাহিত্য সংগঠন এবং থিয়েটার করার পাশাপাশি তখন মিউজিকটা আমাকে টানতো। মেইনলি মিউজিকটা আমার শুরু হয়েছে থিয়েটার থেকে, কারণ আপনারা অনেকেই জানেন যে থিয়েটার করার সময় আমাদের বিভিন্ন ধরনের গান বা বিভিন্ন ধরনের মিউজিক আমাদেরকে করতে হতো। সেখান থেকেই আমার মাথায় গিটারের আইডিয়াটা ঢোকে। আমি তখন গিটার শেখা শুরু করি, এবং বিভিন্ন ধরনের তখন কালচারাল প্রোগ্রামগুলো বা বিভিন্ন ব্যান্ড শো বা পাড়ায় মহল্লায় যে প্রোগ্রামগুলো হতো সেখানে আমি প্রোগ্রামগুলো করি। বাড়িতে তেমনভাবে চর্চা ছিল না। আমার মা টুকটাক গান করতেন, কিন্তু প্রফেশনালি না আর কি। তার গানের গলা ভালো ছিল, তো সেই সুবাদে হয়তো গড গিফটেড যে গলা বলে সেখান থেকে আমার খুব বেশি চর্চা করতে হয়নি, কিন্তু কিছুটা গলা আমি ওখান থেকেই পেয়েছি। আর আমার আশেপাশের কিছু বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে গান করতো, তখন শুনে আমার তখন ইচ্ছা জাগতো যে হ্যাঁ, আমি যদি গান গাইতে পারতাম। সেখান থেকেই আমার গানের আগ্রহটা শুরু। বই পড়ার সুবাদে আমার কাছে চোখের মধ্যে ভেসে উঠেছিল যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আর আমি যে সময়টা বেড়ে উঠেছি সেই সময়টার পরিবেশ রংপুরে খুব বেশি ভালো ছিল না। পাড়ায় পাড়ায় মারামারি, মাস্তানি, ছিনতাই এগুলো অনেক বেড়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি নিজে থেকে ফিল করেছি যদি আমি কোনো না কোনো সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত হই, তো এগুলো থেকে আমাকে দূরে রাখবে, স্পেশালি মাদক বা অন্য কিছু। তো সেখান থেকেই আমার এই জায়গায় আসা। প্রথম গিটার কেনাটা আসলে অনেক কষ্টের টাকা জমিয়ে গিটারটা কেনা হয়েছিল।
মধ্যবিত্ত পরিবারে যা হয় আসলে, মানে একটা বেসিক যে নিডসগুলো আছে এটার বাইরে আসলে কোনো কিছু করাটাই শৌখিনতা, মানে অনেক সময় অনেক জায়গায় এই শৌখিনতাটা অ্যালাউ করা হয় না। তো গিটারের ব্যাপারটাও ছিল এরকম যে এক্সট্রা টাকা বাঁচিয়ে গিটার কেনাটা মনে হচ্ছিল বড় একটা বোঝার মতো। তো ওভাবে কিনতে পারিনি। টিফিনের টাকা এবং কিছু কিছু গিফটের টাকা বাঁচিয়ে প্রথম গিটারটা আমি 700 টাকা দিয়ে কিনেছি, এবং সেটা ছিল একটা বাংলাদেশি গিটার। গিটার কেনার পরে আমি চিন্তা করলাম আসলে গিটার তো কিনলাম, এখন শিখতে হবে, বা একটা স্বপ্ন ছিল ব্যান্ড করার। তো কয়েকজন বন্ধু মিলে আমরা কথা বললাম, চিন্তা করলাম, তখনও আমরা শেখা শুরু করিনি। আমাদের মধ্যে একজনকে সিলেক্ট করলাম, আমরা ভোকাল হব, সে ভোকাল হবে, একজন গিটারিস্ট হবে, একজন ড্রামার হবে, এরকম করে 3-4 জন বন্ধু মিলে আমরা পরিকল্পনা করলাম। এবং সে সময় রংপুর শহরে গিটারিস্ট ছিল হাতে গোনা 2 থেকে 3 জন। তার মধ্যে একজন বড় ভাই, যার কথা না বললেই নয়, রাজীব ভাই, আমাকে গিটার শেখান। তো সেখান থেকে গিটার শেখাটা শুরু, এবং তারপরে পরবর্তী চিন্তাভাবনা যে আমি গিটারটা নিয়ে বহু দূর যেতে চাই। যখন রংপুরে ছিলাম, আমি আগেই বলেছি যে আমার পরিবেশ বা চারপাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না, এবং আমিও আমার বন্ধুবান্ধব কিছু, যেমন বন্ধুবান্ধবের ক্ষেত্রে পজিটিভ বন্ধুবান্ধব থাকে, নেগেটিভ বন্ধুবান্ধবও থাকে। তো নেগেটিভ কিছু বন্ধুবান্ধবের প্রভাবে আমি তখন চিন্তা করলাম আমি যদি এখান থেকে না বের হই, আমার আমার ক্যারিয়ার বা আমার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। মানুষের বন্ধু থাকে, আমার যে স্কুল ফ্রেন্ড, একদম আমার এমনও স্কুল ফ্রেন্ড আছে তারা কিনা বাসের কন্ডাক্টর, এবং এমনও ফ্রেন্ড আছে সে এনকাউন্টারে মারা গিয়েছে, যেরকম। সো আমি যদি ওইখানে থাকতাম, আমার কাছে মনে হয়েছে যে আমি ওখানে স্ট্যাক হয়ে পড়ে থাকতাম। তো যার কারণেই আমি চিন্তা করলাম স্কুলের পরে আমি ঢাকায় চলে আসবো। আর আমার বাবা যেহেতু ঢাকায় চাকরি করতেন, তো সেক্ষেত্রে আমার একটা এক্সট্রা সাপোর্ট ছিল যে আমি চলে আসলে হয়তো আমার বাবা আমাকে হেল্প করবেন। এবং যখন সায়েন্স ল্যাবের দোকানগুলোতে যেতাম, তখন আমার মধ্যে একটা আক্ষেপ কাজ করতো, আমি তো ইনস্ট্রুমেন্টের অভাবে হয়তো আরেকটু দূরে যেতে পারতাম, আরেকটু সামনে আগাতে পারতাম, সেটা আমি পারিনি। তো তখন থেকে একটা স্বপ্ন আমার মধ্যে লালন করতাম যে আমি অবশ্যই একটা ইনস্ট্রুমেন্ট আমার অনেক হবে, বা আমি এই বিজনেস করব। তো তখন থেকেই আমার এই জিনিসটা আমি চিন্তাভাবনা করি কীভাবে হবে, কিভাবে আমি সোর্সিং করব। আর যেহেতু মিউজিক করতাম, সেই সুবাদে আমি ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে জানতাম। তো এবং আরেকটা বিষয় ছিল এখানে, আমার একটা স্বপ্ন ছিল যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা সবার জন্য সহজলভ্য করা। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে অবশ্যই একটা ব্যবসায়ী প্রফিট করবে, কিন্তু সেইটারই একটা নির্দিষ্ট অবশ্যই একটা অংশ থাকবে। আমি অবশ্যই গলা কাটা দামে ইনস্ট্রুমেন্ট বিক্রি করব না। একটা সময় ছিল যে এরকম হতো যে 5 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা বা 20 টাকায় বিক্রি করার মতো একটা সিচুয়েশন ছিল, যেটা এখন অনেকটাই কমে গিয়েছে। অনলাইন মার্কেটপ্লেস হওয়ার কারণে এখন তো সব কিছুই অনেক সহজলভ্য। এখন কাস্টমাররা বা ক্রেতারাও সবাই জানে যে কোন জিনিসের দামটা কত। তো সেইখান থেকেই আমার স্বপ্নটা, যে আমি প্রথমত একটা ছিল আমি আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে পারিনি, আমার একটা আক্ষেপ ছিল আমার অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অসাধু মিউজিক ব্যবসায়ীদের যে অতি মুনাফালোভী যে টেন্ডেন্সি, সেই জিনিসটার উপরে কাজ করার জন্য, যে একটা ছেলে হয়তো স্টুডেন্ট, সে অনেক কষ্ট করে একটা টাকা জমিয়েছে, বাট আর অল্প কিছু টাকার জন্য সে একটা ইনস্ট্রুমেন্ট কিনতে পারছে না, অথবা ইনস্ট্রুমেন্ট কিনতে পারলেও সেই অনুযায়ী কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট কিনতে পারছে না। তো সেই জায়গা থেকে উকুলেলে সেন্টার বাংলাদেশের জন্ম। যদিও প্রাতিষ্ঠানিকভাবে উকুলেলে সেন্টার শুরু হয়েছে 2016 সালে, কিন্তু এটা আর তার থেকেও 4-5 বছর আগে থেকেই এই জিনিসটা আমি শুরু করেছি, কিন্তু বিভিন্ন কারণে করা হয়ে ওঠেনি। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম, তো এখানে প্রচুর প্রেশার ছিল, কাজের প্রেশার এবং পড়াশোনার প্রেশার। তো যার কারণে আমি আসলে সময় পাইনি। এবং আরেকটা বিষয় ছিল আপনার মূলধনের ব্যাপারটা। অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে আমার মিউজিশিয়ানদের প্রতি একটা দুর্বলতা কাজ করতো, মানে ব্যবসায়িক মনোভাব ছিল না ওরকম। যদিও একজন ব্যবসায়ী ব্যবসা না করলে টিকে থাকতে পারবে না, বাট সেটা সেই মনোভাব থেকে না, সামাজিক একটা দায়বদ্ধতা থেকে। এবং যেহেতু ছোটোবেলায় আমি ফেস করেছি, এবং আমার নিজের অভিজ্ঞতা যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা মিউজিক বা যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আপনি গান করতে পারেন, মিউজিক করতে পারেন, আপনি আবৃত্তি করতে পারেন, অথবা আপনি বই পড়তে পারেন, এগুলো আপনাকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখবে আপনাকে। তো সেই সামাজিক দায়বদ্ধতা থেকে
আমি পারি কোনটা, আমি মিউজিক পারি, সুতরাং আমি চিন্তা করেছি মিউজিকের দিক থেকেই এটা ভালো পারি যেহেতু। তো আমার চিন্তা ছিল প্রত্যেকের হাতে হাতে একটা করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যাতে দিতে পারি এবং সবারই যাতে মানসিক বিকাশটা একটু হতে পারে। তো সেখান থেকেই উকুলেলে সেন্টারের জন্ম। হয়তো অনেকের কাছে মনে হচ্ছে আমি সফল, কিন্তু আমি যদি নিজেকে জিজ্ঞাসা করি আমি কি সফল? হ্যাঁ, আমি হয়তো কিছুটা সফল, কিন্তু এখনও পুরোপুরি সফল না। তো আমার যে স্বপ্ন, আমি মোটামুটি বাংলাদেশের মেজরিটি তরুণীর হাতে আমি ইউকুলেলে তুলে দিতে চাই এবং তারা এটা একটা বিপ্লব হবে, এটা একটা আন্দোলন হবে, সবাই যাতে মিউজিক বা যে কোনো কিছুর সাথে জড়িত থাকে, এই উদ্দেশ্যে আমি এটা করতে চাই। তো সেই উদ্দেশ্য থেকে বলতে হয় যে আমি এখনও পুরোপুরি সফল না। আমি এখন পর্যন্ত একটা রাফ এস্টিমেশন প্রায় 3 লাখ বা তার উপরে আমি ইউকুলেলে মানুষকে আমি পৌঁছে দিতে পেরেছি। এটা আমার চিন্তাভাবনা আছে এটাকে কিভাবে আরও বেশি পৌঁছে দেওয়া যায়। এখন বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছে এবং অনেকে কিনা এই মোবাইল, টেলিফোন, ট্যাবলেটের যুগে যারা গেমস খেলে সময় কাটায় এটা থেকে বের হয়ে আসতে চাচ্ছে। তো এটা থেকে বের হয়ে আসার আমি মনে করি যে বড় একটা মাধ্যম মিউজিক চর্চা। তো সেখান থেকে আমি বেশ ভালো একটা সাড়া দেখতে পাচ্ছি, বেশ ভালো অংশের এখন তরুণীরা মিউজিকের সাথে যুক্ত হচ্ছে। প্রথমত আমি একজন মিউজিশিয়ান, দ্বিতীয়ত আমি হিসাব পেশার সাথে জড়িত। আর হিসাব পেশার সাথে জড়ানোর ব্যাপারটা যে এটা আসলে আসছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রফেশনাল ডিগ্রি ছাড়া চাকরি বাকরি মিলে না। তো সেইখান থেকে যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তো কমার্সের স্টুডেন্টের সর্বোচ্চ জায়গা আমি মনে করি যে এই ধরনের সিএ অথবা সিএমএ কোর্সগুলো। তো সেইখান থেকে আমি সিএটা করেছি, সেই চিন্তাভাবনা থেকে যে আমার তাড়াতাড়ি আমি চাকরি পাবো, যেহেতু আগেই বলেছি যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো টাকা পয়সার অভাব অনটন ছিল। তো সেইটার জন্যই যে আমাকে প্রপারলি গেলে কোথায় আমি চাকরি পাবো। তো এইটা একটা বিষয় ছিল। অবশ্যই ব্যালেন্স শিট বা অ্যাকাউন্টিং, ফিগার এগুলো একটা কাঠখোট্টা বিষয় এবং গান বাজনা বা সাংস্কৃতিক যে ব্যাপারটা এইটা আলাদা। তারপরেও কিছুটা সময় বের করে এটা আমি করেছি আর কি। তবে একটা পজিটিভ দিক হচ্ছে আমরা বাইরে থেকে হয়তো মনে করি যে ডাক্তারি, সিএ বা এই ধরনের প্রফেশনাল ডিগ্রি যেগুলো আছে সেগুলো অনেক কাঠখোট্টা বা এখানে ওই ধরনের সংস্কৃতি মনা মানুষ নাই। বাট এখন দিন অনেক চেঞ্জ হচ্ছে। আমি অনেক ডাক্তারকে দেখেছি, যেহেতু আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বিজনেস করি, আমার অনেক কাস্টমার আছে যারা কিনা এই ধরনের প্রফেশনাল লোকজন। অনেক ডাক্তার আছে, অনেক সিএ আছে যারা গান বাজনা করে, যারা গিটার বাজায়। কারণ সবারই মিউজিকের প্রতি আমি মনে করি সবারই একটা বিশেষ দুর্বলতা আছে। কেউ যদি সুযোগ পায়, মানে সুর কার না ভালো লাগে, সুর, গান, বিনোদনের মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের যে একঘেয়েমিটা সেগুলো কাটিয়ে ওঠার একটা মাধ্যম হচ্ছে মিউজিক। আমি যখন মিউজিক করি বা আমি যখন গান গাই বা গান শুনি, তখন আমার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে এবং এটা একঘেয়েমিটাকে কাটায়। তো সেই দিক থেকে মিউজিক সবারই ভালো লাগে এবং সবারই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে মিউজিক করবে। প্রাপ্তির খাতার হিসাব করলে দেখা যায় যে আমি একজন পরিপূর্ণ মানুষ। আমি রংপুর থেকে যে জার্নিটা শুরু করেছি, ছোটোবেলা থেকে যে স্বপ্ন লালন করেছি, সেখান থেকে আপনি আমাকে আগেই যেটা বলেছেন সফলতার ব্যাপারটা, আমি হয়তো আমার যে সেট করা টার্গেট, সেই টার্গেট অনুযায়ী আমি এখনও সফল না, বাট প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণ। আমি আমার এই চলার পথে অনেক বন্ধুর দেখা পেয়েছি, অনেক শত্রুর দেখাও পেয়েছি। তো আমাকে যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা না থাকলে হয়তো আমার এই জার্নিটা সফল হতো না। আর প্রাপ্তির ব্যাপারটা আসলে কি, যদিও ছোটোবেলায় আমি ডাক্তার হতে চেয়েছিলাম, তো পরবর্তীতে আমি মিউজিশিয়ান হতে চেয়েছি। তো সেই জায়গা থেকে পরিপূর্ণভাবে হয়তো মিউজিশিয়ান হতে পারিনি, বাট আমি এখন মিউজিশিয়ানদের নিয়েই কাজ করি। তো এই দিক থেকে আমার অনেক ভালো লাগে। আমি যখন একটা ইনস্ট্রুমেন্ট কাউকে তুলে দিতে পারি, আমি জানি আমি যাদেরকে ইনস্ট্রুমেন্ট দিচ্ছি তার অন্তত 50% এই মিউজিকটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি।
তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কেউ তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করে আহ্বান কেউ তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করে আহ্বান কেউ কয় খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান তোমায় কেউ কয় খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভরে মুখস্থ গান গাইলাম জনম ভরে মুখস্থ গান মুখ বলা টিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি সর্বশাস্ত্রে শুনিতে যে পাই দয়াল তোমার নাকি পিতা মাতা নাই সর্বশাস্ত্রে শুনিতে যে পাই দয়াল তোমার নাকি পিতা মাতা নাই তোমার নামকরণ কে করলে সাই বসে ভাবি তাই তোমার নামকরণ কে করলে সাই বসে ভাবি তাই তুমি নামি নাকি অনামি সাই তুমি নামি নাকি অনামি সাই আমরা তার বুঝি বাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার সবশেষে বলতে চাই আসলে ভালোবাসা দিয়েই পৃথিবীটাকে জয় করতে হবে। এই ভালোবাসার একটা উপাদান হচ্ছে মিউজিক। আপনি যত বেশি মিউজিক করবেন শুনবেন আপনার মধ্যে তত ভালোবাসা জাগ্রত হবে।